পুরো পেপারটার দিকে তাকিয়ে আমাদের এটা দেখতে হবে যে এখানে কিছু ট্রিক্স তারা ব্যবহার করেছে। সবসময় ক্যামব্রিজ কোনোদিনই এটা চায় না কোনো স্টুডেন্ট ফেল করুক, কোনো দিন চায় না। এবং সেই স্টুডেন্ট যদি অনেক খারাপ হয়, মানে সে কোনো রকম একটু বাংলা পারে, তবুও তাকেও পাশ করিয়ে দিতে চায় ক্যামব্রিজ। কিন্তু এ স্টার দেওয়ার সময় সে খুব বিবেচনা করে, খুবই মানে চায় যে ইজিলি যেন এ স্টার না পায়। তাকে এ স্টার পাওয়ার ক্ষেত্রে তার অনেকগুলো মানে চ্যালেঞ্জেস দিয়ে দেয়, যে এই চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করতে পারলে সে এই স্টারটা পাবে। তো আমরা সেই চ্যালেঞ্জেস গুলো আগে আইডেন্টিফাই করি, এবং তারপর আমরা কিভাবে লিখবো সেটা আমরা দেখবো। আর ইবা কি জয়েন করেছেন? ইয়েস স্যার। ঠিক টাইমে জয়েন করেছেন, আমরা মাত্র ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, তো তাহলে 2024 এর কোশ্চেন পেপারে আমরা পেপার ওয়ানে দেখি এই দুইটা প্রশ্ন। আমাদের কাছে দুইটা প্রশ্ন আছে, যে কোনো একটা লিখতে হবে। আমরা চিঠি, প্রতিবেদন, ডায়লগ এবং স্পিচ থেকে যে কোনো দুটো আসবে, একটা লিখতে হবে। তো তাহলে দেখো, এখানে আমাদের আছে হচ্ছে চিঠি এবং ভাষণ। ভাষণ আছে আর এই চিঠি আছে। তো আমরা এটা তো অলরেডি জানি যে চিঠিটা রিপিট হবে, চিঠি আসবে। আমি সবসময় চিঠিকে ফোকাস করি, এবং আমি আসলে চিঠি বেশি লিখিয়েছি যত ভাষণ কিংবা প্রতিবেদন। আমার রেগুলার স্টুডেন্টের ক্ষেত্রেও একইভাবে আমি ওগুলো বেশি লেখাইনি, চিঠি বেশি লিখেছি। তো চিঠির প্রিপারেশনটা আমরা নিতে পারি। আর এই ক্ষেত্রে ভাষণটা রিপিট হয়ে গেছে, রিপিট এসে পড়েছে। ভাষণটা এসেছে এসেছে তার মানে 25-এ ভাষণ হওয়ার পসিবিলিটি একেবারেই কম, মানে নাই বললেই চলে। তাহলে বাকি থাকে আমাদের ডায়লগ এবং রিপোর্ট। তো কোশ্চেন পেপার গুলো নিয়ে বসলে দেখবা যে রিপোর্টটা খুব বারবার ফ্রিকোয়েন্টলি আসতে থাকে। এই বছর আসে, তারপরের বছর আসে, মানে খুব বেশি বেশি আসতে থাকে। আর এই কথোপকথন মানে ডায়লগ কিংবা সংলাপ, এটা দীর্ঘদিন হচ্ছে আসে না, মানে অনেক দিন ধরে আসে না পরীক্ষায়। তাইলে এটা আসার পসিবিলিটি অনেকটা হাই। এবং আমরা প্রতিবেদন লেখার এই ডায়লগ লেখার ফরম্যাটটা জানি, খুব নর্মাল একটা ফরম্যাট, আমি আবার দেখাবো। তো আমরা ডায়লগটা নিয়ে ভাবতেও পারি যে ডায়লগটা আমরা লিখবো কিনা। কারণ কি, চিঠি আমাদের সাথে কি রকম ক্যাটাগরির চিঠি আমাদেরকে দেওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে দেখো, আমি চিঠিটা পড়ি, আমি এইখানেও চিঠিটাকে ফোকাস করতেছি। তুমি তোমার বন্ধুদের সাথে বনাঞ্চলে বৃক্ষরোপণের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে গিয়েছিলে, সেই অভিজ্ঞতা জানিয়ে তোমার প্রবাসী ভাইকে চিঠি লেখো। এতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। তাহলে আমরা একটু প্রথম লাইনটা বুঝি। তুমি তোমার বন্ধুদের সাথে বনাঞ্চলে বৃক্ষরোপণের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে গিয়েছিলে, সেই অভিজ্ঞতা জানিয়ে তোমার প্রবাসী ভাইকে চিঠি লেখো। কেউ কি একটু বলতে পারবেন বনাঞ্চল মানে কি? বন এলাকা। বন এলাকা যেমন একটু বাংলাদেশে কি আছে বন এলাকা? সুন্দরবন। শুধু সুন্দরবন আছে আমাদের বন এলাকা? আর কিছু? আসলে স্যার আর নাই। আর নাই? হ্যাঁ হ্যাঁ, কি বলে? আর কেউ? আছে। আমি স্যার বলতে, কক্সেস বাজারের ওইদিকে আছে না? আপনি কক্সবাজারকে বনাঞ্চল বানিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ধরলাম। আর কেউ? এই বনাঞ্চল আমাদের নাই। সিলেট। সিলেট। আরেকটা আছে। স্যার গাজীপুর। হয়। খাগড়াছড়ি। গাজীপুর আছে। এই যে এতক্ষণে লাইনে যাচ্ছে, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো সব বনাঞ্চল। মানে এখানে খুব বেশি ঘন বন নাই, সুন্দরবনের মতো বন নাই, কিন্তু এই সিলেটে অনেক বন আছে, চট্টগ্রামে অনেক বন আছে, এবং গাজীপুরে অনেক বন আছে। গাজীপুরে বলতে হচ্ছে গাজীপুর থেকে টাঙ্গাইল, মধুপুর ওইদিকে গেলে দেখবে বন আছে, অনেক বন আছে। তো বন এগুলাতে মোটামুটি তো আমাদের বাঘ নাই স্যার। কি কি বললাম? বাঘ নাই স্যার ওগুলাতে। ও মানে বনে বাঘ থাকতে হবে, নাহলে বন হবে না? না, গাছপালা আসলে অনেক থাকলে, আসলেই স্যার এরকম অনেক লাগে। গাছপালা থাকলে সেটাকে আমরা বনাঞ্চল বলতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথম যেটা দেখব, দেখি কে পারেন। আমি এই শব্দটা লিখি। তো এখানেই তারা ধরাটা খেয়ে গেছিল এর আগের ব্যাচে, আমি বলবো তারা কি করেছে। এইটাকে সন্ধি বিচ্ছেদ করা যাবে, কেউ কি সন্ধি বিচ্ছেদ করতে পারবেন? এই শব্দটাকে ভাঙতে পারবেন? বন যোগ স্যার অঞ্চল। হ্যাঁ, বন প্লাস অঞ্চল। অঞ্চল। ঠিক আছে, বন, এখানে বন নয়ের সাথে একটা অ আছে, তাহলে বন ও যোগ অঞ্চল, দুইটা স্বর মিলে একটা স্বরে আ হয়ে গেছে, তাহলে বনাঞ্চল।
বনাঞ্চল মানে বনের অঞ্চল, এলাকা, অঞ্চল মানে এরিয়া, বন মানে ফরেস্ট, ফরেস্ট এরিয়া। তো বনাঞ্চল। এরপরের ঠিক শব্দটা যেটা ছিল সেটা হচ্ছে হলো গিয়ে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ মানে কি? স্যার গাছ গাছ মানে লাগানো। গাছ লাগানো। গাছ লাগানো। আদ্র, জানতা? জি স্যার। আচ্ছা। এই প্রত্যাশা, বৃক্ষরোপণ মানে জানতাম? প্রত্যাশা চলে গেছে, দেখছো, জিজ্ঞেস করলাম আর চলে গেল। ওই প্রত্যাশা। জয়নাব, জয়নাব জানতাম তো বৃক্ষরোপণ মানে। শুনতে পাই না তোমার কথা। আচ্ছা, এই যে এখানে যদি আমরা জেনে না থাকি তখন তো অসুবিধাটা হয়ে যায়। তো আমার, আমাদের ব্যাড লাক যেটা, তোমরা চাইলে রেকর্ডিংও শুনতে পারবে, ঠিক পরীক্ষার আগের দিন যে ক্লাসটা আমি নিয়েছিলাম 2024-এর, তাদেরকে আমি বৃক্ষরোপণ নিয়ে কথা বলেছিলাম, মানে একটু বেশিক্ষণ বলিনি, একটু বলেছিলাম রচনার জন্য। তো তারা ম্যাক্সিমাম অনেকেই বৃক্ষরোপণ মানে কি এটা বলে গেছে পরীক্ষার সময়, টেনশনে, নার্ভাসনেস এর কারণে, কারণ জীবনে প্রথম ও লেভেল পরীক্ষা দিচ্ছি বাংলা থেকে। তার এটা পড়ে বনাঞ্চলে বৃক্ষরোপণের কাজে স্বেচ্ছাসেবক মানে কথাই বুঝতেছিলাম না। পরে গিয়ে তারা ভাষণটা লিখেছে। ঠিক আছে। এখন ভাষণটা তো অতটা প্র্যাকটিস করে নাই, লিখে দিয়ে আসছে, লিখতে পারবে না তা না, লিখে দিয়ে আসছে, নাম্বারও পেয়েছে। কিন্তু সেই নাম্বারটা তো আপ টু দা মার্ক হয় নাই, কারণ আমাদের প্র্যাকটিস কম ছিল। তো সেই জায়গা থেকে চিঠি কখনো ট্রিকি করে দিতে পারে, যেমন এই চিঠিটা একটু ট্রিকি হয়েছে এই কারণে, যার কাছে এই শব্দগুলো খুব বেশি প্র্যাকটিসের ভিতরে নাই, তার জন্য ট্রিকি হয়ে গেছে, তাকে অবশ্যই বিকল্প প্রশ্নটায় চলে যেতে হবে। কোনো একটা প্রশ্নের, এই যখন এই যে চিঠিটা, এই চিঠিটা যখন আমি পড়তেছি, অবভিয়াসলি এই চিঠির এই এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, অনেক অনেক জরুরি শব্দ এগুলো, ঠিক আছে। তো এই জরুরি, কিন্তু এখানে যদি কোনো একটা শব্দ না বুঝতাম আমরা, যে অংশগ্রহণ মানে বুঝতেছি না, কিংবা যে এখানে আর কোনো শব্দই আসলে কঠিন নাই, দৃশ্য মানে বুঝতেছি না, তাইলেও চলে, তাইলেও আমরা ম্যানেজ করে দিতে পারবো। কিন্তু এই প্রশ্নের এই শুরুতে যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোর মধ্যে যদি আমার কোনো কনফিউশন থাকে, কিংবা আমি যদি অতটা ক্লিয়ারলি বুঝতে না পারি, কিংবা আমার কাছে মনে হয় যে আমি যা ভাবতেছি তা ভুল হইতে পারে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য পুরো রেজাল্টের উপর একটা মারাত্মক ক্ষতি করবে। কারণ এইটাই তো প্রশ্নের মূল জায়গা, এখানে তো পয়েন্টগুলো আমি লিখতেছি, মূল জায়গাটাই আমি ধরতে পারিনি। তো এই কারণে এই শব্দগুলো, মানে প্রশ্নের ওই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা এটা ডিসাইড করতে পারতেছি না যে পরীক্ষা ঠিক কোন ব্যাপারে চিঠি দিবে, সেটা আমাদের আইডিয়ার বাইরে। কারণ এই বনাঞ্চলে বৃক্ষরোপণ, স্বেচ্ছাসেবক, এরকম টাইপের প্রশ্ন আসছে পরীক্ষায়, কিন্তু ঠিক বৃক্ষরোপণ নিয়ে তো আগে কখনো আসে নাই। আমরা বৃক্ষরোপণ পড়েছি পরিবেশ দূষণ রচনা করার সময়, পরিবেশ দূষণ নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা বৃক্ষরোপণের কথা বলি। তো ওই জায়গা থেকে যারা ওইটা মনে রেখেছিল তাদের জন্য এটা একবারে সহজ হয়ে গেছে, যারা মনে রাখতে পারে নাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। তো ওই জায়গা থেকে চিঠির এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। বৃক্ষরোপণ মানে হচ্ছে, বৃক্ষ মানে গাছ, এবং রোপণ মানে লাগানো, ধরনের গাছ লাগানো, বৃক্ষরোপণ মানে গাছ লাগানো। এবার বলেন, আরেকটা শব্দ ছিল স্বেচ্ছাসেবক, এটা মানে কি? স্যার কেয়ার গিভার। ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার। আচ্ছা, কেয়ার গিভার, ভলেন্টিয়ার। আচ্ছা, ভলেন্টিয়ার, এই কথাটা দিয়ে আমরা কি বুঝি, মানে হোয়াট ইজ ভলেন্টিয়ার? কাউকে আমরা ভলেন্টিয়ার বলতেছি, সে কি মানে তার নিজে কোন থেকে স্যার, কোনো একটা স্যার সাহায্য সেবা, করতেছে। স্যার হেল্পার স্যার। হেল্পার। আচ্ছা, হেল্পার হইলেই যে ভলেন্টিয়ার হবে তেমন কিন্তু না। আচ্ছা, আরিবা কি বলতেছিলাম? মানে যে স্যার মানে নিজের ইচ্ছায়, নিজে থেকে একটা নিজের জায়গায় ইচ্ছা। কোনো ইভেন্টে বা কিছুতে হেল্প করতে চায়, বা কোনো আচ্ছা, অর্গানাইজেশনে ওইটাকে হেল্প ওইটাকে করতে চায়। সংক্ষেপে হচ্ছে হেল্পার বলছে। আচ্ছা, ঠিক আছে, প্রত্যাশা। তো মানে যে সাহায্য করতে চায় ওটাই বলছি। আচ্ছা, কোন একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে যে কারণে একটা মানুষকে আমরা ভলেন্টিয়ার বলতে পারবো, সেই ক্রাইটেরিয়াটা কি? সে আদ্র? কোনো মানে নিজের টাকা ইচ্ছা থেকে সেবা সে কোনো দেওয়া। কিছু না। কি থেকে সেবা দেওয়া? নিজের ইচ্ছা থেকে স্যার। আচ্ছা, নিজের ইচ্ছা থেকে। এখন তো ধরো আমি বলতে চাচ্ছিলাম না আসলে, তো মুখে ওইটা বুঝাতে গেলেই বুঝে ফেলবা তোমরা। মানে আর কেউ একটু ভেবে বলতে পারবেন যে কোন একটা মানে ক্যারেক্টারিস্টিক্স এর কারণে আমরা একজনকে ভলেন্টিয়ার? ফিজ নেয় না এই কাজের জন্য, মানে ফ্রিতে করে। এই তো, হ্যাঁ। হ্যাঁ, প্রত্যাশা বলো।
আমি বলছিলাম যে এক্সপেরিয়েন্স ওটা একটা ক্রাইটেরিয়া। না, এটা ক্রাইটেরিয়া না, ক্রাইটেরিয়া একটাই, সেটা হচ্ছে ভলেন্টিয়ার যে সে কোনো পেমেন্ট চায় না। তুমি যে দিবা না তা না, যে ভলেন্টিয়ার তাদেরকে অনেকভাবে সার্ভিস দেওয়া হয়, খাবার দেওয়া হয়, অনেক সময় টাকাও দেওয়া হয়। সে ফ্রিতে করে। জি, ভলেন্টিয়ার সেই যে ফ্রিতে কাজ করে। আমি জানি যে এই কাজটা আমি করব কিন্তু কোনো পেমেন্ট পাবো না, কিন্তু আমি একসেপ্ট করে নিছি, আমি কাজটা করতে চাই কারণ আমার অন্য কোনো উদ্দেশ্য আছে। আর নর্মালি যারা ভলেন্টিয়ার তাদেরকে পে করা হয়, ম্যাক্সিমাম অর্গানাইজেশন তাদেরকে পে করে, কিন্তু সেটা কখনোই স্যালারি হিসেবে না, এটা তাদেরকে খুশি হয়ে দেওয়া হচ্ছে, যাই দেখ সেটা অ্যামাউন্টটা কোনো ফ্যাক্টর না, কারণ যে ভলেন্টিয়ার সে তো কোনো টাকাই ডিমান্ড করে নাই। তো ভলেন্টিয়ারের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে যে স্বেচ্ছাসেবক, এটার ওয়ার্ড, বাংলা ওয়ার্ড আমি লিখলাম না, যে নিজে থেকে নিজের আগ্রহে কাজ করে কিংবা নিজের আগ্রহে বিনা পারিশ্রমিকে কাজ করে, এরকম একটা বড় শব্দ হচ্ছে। তো ওই শব্দগুলো নিয়ে আমাদের এখন চিন্তা করার দরকার না, আমরা স্বেচ্ছাসেবক মানেটা জাস্ট জেনে রাখি, কারণ এটা কোথাও না কোথাও কাজে লাগতে পারে আমাদের প্রশ্নে, কিংবা কখনো লাগতে পারে। তো ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক। এখন এই স্বেচ্ছা, এটা সঞ্জীব বিচ্ছেদ কে পারেন বলেন? স্যার সহযোগ ইচ্ছা। আচ্ছা। সহযোগ ইচ্ছা, বানানতে কি হবে? এইটা, ছয় বল যোগ স্যার চয় ছ। এইটা। কি? জি স্যার। হ্যাঁ, ও হচ্ছে হচ্ছে বানানটা পুরোটা বললো আর কি, আর এবার অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা, ও আমি ভাবছি যে ফার্স্টে বলছি। ও ফার্স্টে বলেন, লাস্টে বলছে। আচ্ছা, তাহলে সহযোগ ইচ্ছা স্বেচ্ছা এখানে আছে। এটা সূত্রটা একটু দেখা দিই। এই ছয় বজে এখানে একটা স্বরে অ আছে, আর এখানে একটা রস্যই আছে দ্বিতীয় শব্দে। তাহলে স্বরে অ এবং রস্যই যদি একটু দেখো, তাহলে হয়ে যায় একার। এখন তুমি বলবো স্যার এত কিছু কেমনে মনে রাখবো? এত কিছু মনে রাখতে হবে না, আমরা ওয়ার্ড গুলো প্র্যাকটিস করবো, মুখস্থ করবো। তৌসিফ কি আছেন? তৌসিফ, কথা বলেন। আচ্ছা, তাহলে স্বেচ্ছা, ঠিক আছে, সহযোগিতা স্বেচ্ছা। তাহলে দেখো এতগুলো শব্দ আমাদের এই প্রশ্নটা বোঝার দরকার ছিল। সে স্বেচ্ছাসেবক হিসেবে গিয়েছিলে, সেই অভিজ্ঞতা জানিয়ে তোমার প্রবাসী ভাইকে চিঠি লেখা। এখন প্রবাসী মানে কি এটা বলেন তো? স্যার এক্সপ্যাক্ট্রিয়েট। আচ্ছা, বুঝছি। একটু একটু বাংলা করে বলো তো এটা মানে কি? স্যার বিদেশে থেকে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। যদি কেউ রেমিটেন্স না পাঠায় তাহলে? স্যার তাও প্রবাসী, ইফ দে আর লাইক পার্মানেন্ট, মানে যদি স্যার তাদের পার্মানেন্ট সিটিজেনশিপ থাকে বাংলাদেশে। হ্যাঁ, রাইট। তো যে মানুষটা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সিটিজেন, কিন্তু বিদেশে আছে, সে যে কারণেই থাকুক না কেন, পড়তে যাক, কাজ করতে যাক, সারা জীবনের জন্য চলে চলে যাক, কিংবা সেখানে কাজ করে টাকা বাংলাদেশে পাঠাক, যেটাই করুক না কেন সেটা দেখার বিষয় না। সে বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে থাকতেছে কিন্তু সে সিটিজেন হচ্ছে বাংলাদেশের, তাহলে তাকে প্রবাসী বলা হবে বাংলাদেশের পার্সপেক্টিভ। ঠিক আছে, যে দেশ সেই দেশ থেকে অন্য দেশে গিয়ে থাকে যে, তাকে প্রবাসী বলে। বিদেশি না, বিদেশি মানে হচ্ছে ফরেনার, একেবারে অন্য দেশের। তোমার বিদেশি বন্ধু হতে পারে, বিদেশি ভাই হওয়ার পসিবিলিটি খুবই কম। তো বিদেশি বন্ধু হতে পারে। তো আর প্রবাসী বন্ধু হতে পারে। প্রবাসী মানে যে বাংলাদেশেই থাকতো, বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছে। তাহলে তোমার বিদেশে থাকে যে ভাই, সেই ভাইকে তুমি চিঠি লিখে জানাচ্ছ যে তুমি কিছুদিন আগে একটা বন এরকম একটা এলাকায় গিয়ে বৃক্ষরোপণ করেছো, গাছ লাগিয়ে এসেছো ভলেন্টিয়ার হিসেবে। তো সেই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে জানতে বলা হচ্ছে। তো মোটামুটি আমরা দেখো কনফার্ম, আমরা অন্যান্য পেপার গুলো দেখলে যে টপিকটা অভিজ্ঞতা নিয়ে আসছে, যে এক্সপিরিয়েন্স, নৌকা ভ্রমণের এক্সপিরিয়েন্স, গ্রামে বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স, কোনো বিয়ে বাড়িতে যাওয়ার এক্সপিরিয়েন্স, আনন্দ মেলায় যাওয়ার এক্সপিরিয়েন্স। তাহলে এরকম মানে একটা সিমিলার প্যাটার্ন আছে, আমরা প্যাটার্নটা জানি। তাহলে আমাদের লেখাটা যদি সেই এক্সপিরিয়েন্স কে ডিসক্রাইব টাইপের চিঠি আমাদের লেখা প্র্যাকটিস করা আছে, সেরকম যদি একটা চিঠি আমরা আর একবার একটু দেখি, যেমন এই চিঠিটাই যদি আমরা আরেকবার একটু লিখে দেখি যে আমি কি এক্সাক্ট লিখতে পারতেছি কিনা, তখন কিন্তু আমার এই প্রিপারেশনটা হয়ে গেল যে আমার অন্য টপিকে আসবে কিন্তু লেখার প্যাটার্নটা এরকমই থাকবে। তো তাহলে আমরা প্রথমে যে কাজটা করে নেব চিঠি লেখার ক্ষেত্রে, এই পয়েন্ট গুলোকে আমরা একটু ফাইন্ড আউট করে নেব। আমার কথা শুনে অনেকেই এই পেপারে অনেক কিছু লেখে, লিখে তারপর চলে যায় আর ওটা ইরেজ করে না। তো আমি বলবো যেটা, পরীক্ষার খাতাতে যদি তুমি পেন্সিল দিয়ে এইখানে লেখো, এইখানে লেখো, বিভিন্ন জায়গাতে লেখো, তাহলে অবশ্যই হালকা করে লিখবে এবং
ইরেজ করে দিবে, কারণ দেখতে তো একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তো কখনোই কলম দিয়ে দাগাদাগি করে নষ্ট তো অবশ্যই করবে না, আর পেন্সিল দিয়ে যতটুকু করবে সেটা ইরেজ করে দিবে লেখা শেষে। তো তাহলে আমরা 12টা পয়েন্ট আগে বের করব। তোমার গন্তব্যে পৌঁছতে কত সময় লেগেছিল, কিভাবে গিয়েছিলে, আর কতদিন সেখানে কাটিয়েছিলে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার গন্তব্যে যেতে পৌঁছতে কত সময় লেগেছিল। আচ্ছা, কত সময় লেগেছিল, এটার উত্তরটা কি হওয়া উচিত? ছয় থেকে কয়েক সাত ঘন্টা। ঘন্টা কত ঘন্টা বললা জাবির? 6 থেকে 7 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা। আর কে বললো 6 থেকে 7 ঘন্টা, কে বললো? আমি আমি কে? তাওসিফ। এই তো তৌসিফের কণ্ঠস্বর তো এরকম না, নিশ্চয়ই ফেক আইডি, আমি ডিলিট করে দিচ্ছি। দেই তৌসিফ। জি স্যার। আপনাকে তো তৌসিফ মনে হচ্ছে না, কণ্ঠস্বর কেমন জানি একটু গম্ভীর। আচ্ছা শোনো, তো তাহলে একজন বললো 3 থেকে 4 ঘন্টা, একজন বললো 6 থেকে 7 ঘন্টা। তো আমরা এরকম একটা ঘন্টা ধরতে পারি। তো আমরা একটু একটু লজিক্যাল পয়েন্টে থাকি, ঠিক আছে? আমরা ধরো এখান থেকে চিটাগাং যেতে কতক্ষণ লাগে? চিটাগাং যেতে অনেক বেশি টাইম লাগে না বাসে গেলে? তো আমরা সিলেট যাই, আমরা সিলেটে যদি যাই, সিলেটে অনেক গাছপালা আছে, সিলেট যেতে কতক্ষণ লাগে? 4-5 ঘন্টা লাগে। তো যার যেটা লিখতে ইচ্ছা করে আমরা সেটা সেভাবে লিখবো, 3 থেকে 4 ঘন্টা এভাবে লিখতে পারি, 3-4 ঘন্টা এরকম ভাবে লিখতে পারি, অথবা এরকমই লেখা ভালো, ওর থেকে লেখার দরকার নেই। 3-4 ঘন্টা কিংবা 5-6 ঘন্টা এইভাবে লিখবা, ওই থেকে শব্দটা লেখার দরকার নেই। 3-4 ঘন্টা অথবা 5-6 ঘন্টা লেগেছিল, ঠিক আছে? এর পরের প্রশ্নটা ছিল, আমি স্যার পয়েন্টগুলো হাইফেন দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, এভাবেই লেখো, ওই অবলিক দিও না। আর হচ্ছে 3 থেকে 4 ঘন্টা লেগেছিল এটাও লেখার দরকার নেই, ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্ন, ওকে স্যার। কিভাবে গিয়েছিলে আর কতদিন সেখানে ছিলে। তাহলে কিভাবে গিয়েছিলে, এখন কিভাবে গিয়েছিলে, এইটার উত্তরটা কি হবে আসলে? কি জানতে চাও হচ্ছে? স্যার বাস দিয়ে স্যার কোন গেছিলাম। ট্রান্সপোর্ট ব্যবহার করছি আমরা? হ্যাঁ, ট্রান্সপোর্টেশনটা সম্পর্কে জানতে চাচ্ছে, কিভাবে গিয়েছিলে। এখন হতে পারে আমরা অনেক ভাবে গিয়েছি। আমরা প্রথমে হচ্ছে বাসা থেকে বের হয়ে বা গাড়ি একটা উবার ডাকছি, উবার থেকে ডেকে বা বাস স্টপেজে কমলাপুর গেছি কিংবা গাবতলী গেছি, তারপরে বাসে উঠছি। এত ডিটেল কথা না বলার দরকার নাই, কারণ আমাদের প্রশ্ন এইখানে কেন আমরা সময় নষ্ট করবো। আমরা এখানে সংক্ষেপে লিখতে হয়, ও যেমন হলো বাস দিয়ে গিয়েছি, ঠিক আছে? বাস কিংবা গাড়ি, প্রাইভেট কার, যেটা তুমি লিখতে চাও সেটা লিখে দিবে। অত ডিটেলে যাবা না যে আমরা সকাল প্রথমে বাসে উঠলাম কিংবা গাড়িতে উঠলাম, গাড়ি থেকে বাসে উঠলাম, এত কিছু লেখার আসলে কোনো প্রয়োজন নাই, তোমার কাছে এগুলো জানতে চাচ্ছে না তো। তাহলে বাস লিখলা কিংবা গাড়ি লিখলা, কিংবা প্রাইভেট কারও লিখতে পারো। প্রাইভেট কার যদি লেখো এটা কিন্তু ভুল না। দেখো প্রাইভেট কার বললে বলতেছে স্যার এটা ইংলিশ শব্দ হয়ে গেল। আমরা কিছু কিছু ইংলিশ শব্দ লিখতে পারি কিন্তু সব জায়গায় লিখবো না। সিদ্ধান্তের জায়গায় আমরা ডিসিশন লিখবো না, বাংলাতে ডিসিশন এটা লিখবো না। কিন্তু প্রাইভেট কার কথাটা আমরা লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে বাস কিংবা গাড়ি কিংবা প্রাইভেট কার যেটা লিখলাম। 3 থেকে 4 ঘন্টা লেগেছিল, 5 থেকে 6 ঘন্টা লেগেছিল। তুমি তোমার প্রাইভেট কারে গেছো কিংবা গাড়িতে গেছো, যে যাদের যে ভলেন্টিয়ার, তুমি তো একটা অর্গানাইজেশনের মাধ্যমে যাচ্ছ, তার মানে তাদের গাড়িতে গেছো অথবা বাস ভাড়া করে গেছো কিংবা এমনি বাসে গেছো, এটা লিখলাম। এবং লাস্ট প্রশ্নটা ছিল হচ্ছে এখানে কতদিন সেখানে ছিল। এখন কতদিন এখানে কি লিখবা যাবে? কতদিন ছিল বলো, কতদিন থাকবা, এরকম গাছ লাগাতে গিয়ে কয়দিন থাকবা তুমি? একদিন। একদিন তো কম, বেশি কম হয়ে গেল। আচ্ছা আর কিছু, আর কেউ? স্যার দিন। 3 দিন। 3 দিন, আচ্ছা। জাবির বলছে একদিন, আর আদ্র বলছে 3 দিন, আর প্রত্যাশা এরা বলেন। এই তৌসিফ বলবো না, তৌসিফ জানে সব, আর ওই তৌসিফের বলা লাগবে না। অনেক ঝামেলা স্যার। আসলেই তো ঝামেলা, ও তো যাইতে ইচ্ছা করে না। আসলে বলতেছিলাম একদিন। প্রত্যাশা বলো। স্যার, হ্যাঁ, কয়দিন যাও, কয়দিন থাকবা গাছ লাগাতে গিয়ে? 3 দিন। আচ্ছা, ঠিক আছে, সুন্দর একটা কথা বলছেন। যাবি, তোমারও যেতে ইচ্ছা করে না, আমারও যেতে ইচ্ছা করে না, কিন্তু পরীক্ষার খাতায় উত্তরে যাইতে হবে। তো উত্তরে যেতে যেতে যাওয়ার লাগতেছে, আমরা জানি আমাদের 12টা পয়েন্ট টিকতে হবে এবং
পরবর্তী পয়েন্টগুলোতে তিনটা করে জিনিস লিখতে হবে। তো সেই তিনটার সাথে মিলিয়ে আমরা 3 দিন লিখতে পারি ইজিলি। আমাদের 4-5 দিন লেখার দরকার নেই, ওটা বেশি বোরিং হয়ে যাচ্ছে। এবং এখানে আমি আসলে ডিসক্রাইব যদি করি, আমি রান্না করলাম, খেলাম, এসে বললাম, তাহলে 7 দিন ধরে এই কাজ করছি, মানে জিনিসটা খুব বেশি রিয়েলিস্টিক হচ্ছে না। কিন্তু 3 দিন ফেয়ার, একদিন বেশি কম হয়ে যায়। ঠিক আছে, একদিনে 3-4 ঘন্টা করে গেলাম গাছ লাগা, 3 ঘন্টা 3-4 ঘন্টা করে ব্যাক করলাম, খুব টায়ার্ড হয়ে যাবো আমরা। ঠিক আছে, একদিন তো রেস্টের জন্য লাগবেই। লাগেই। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা 3টা দিন ধরলাম। ঠিক আছে, এখন একটু ভেবে দেখো, কেউ যদি বলো স্যার আমি লিখবো 3-4 দিন, এটা কিন্তু লজিক্যাল হবে না। কারণ কি, তুমি তোমার ভাইকে চিঠিতে লিখতেছো যে তুমি একটা বনাঞ্চলে গাছ লাগাতে গিয়েছিলে, সেখানে কতক্ষণ লাগছে যেতে, এটা 3-4 ঘন্টা বলতে পারো। কোনো একটা একটা লোকেশনে, একটা জায়গায় যেতে হতে পারে 4 ঘন্টা 12 মিনিট লাগছে। অত স্পেসিফিক ভাবে লেখার দরকার নেই। কিন্তু তুমি সেখানে কতদিন ছিলা, সেটা আবার তুমি যদি বলো 3-4 দিন ছিলাম, তখন কথাটা মানে কি, তুমি কি দিন গুনতে পারতেছো না? দিনটা তো একটা বড় ডিউরেশন হচ্ছে। তাহলে সেখানে কতদিন ছিল, সেখানে 3-4 দিন ছিলাম, এইভাবে বলা যাবে না। কিন্তু যেতে কতক্ষণ লেগেছিল, 3-4 ঘন্টা লেগেছিল, সেটা বলা যাবে। বুঝতেছো? আদ্র বুঝতে পারতেছো এই জিনিসগুলো না, খুব ছোট ছোট। মানে যে কোনো একটা লিখতে হবে, তিন হ্যাঁ নাইলে চার। হ্যাঁ, 3 দিন কিংবা 4 দিন। কিন্তু যখন আমি গাড়ি দিয়ে কোথাও যাচ্ছি, নৌকা দিয়ে ঘুরতেছি, তখন আমি 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে বলতে পারতেছি। ঠিক আছে, তো এটা গেল। এখন বলতেছে সেখানকার এমন 3টি দৃশ্য বা ঘটনা যা তোমার চিরদিন মনে থাকবে। বলছে 3টি দৃশ্য বা ঘটনা, তাহলে হতে পারে তুমি দৃশ্য ঘটনা মিক্স করেও লিখতে পারো। এমনই বলে নাই যে দৃশ্য অথবা ঘটনা। তাহলে দৃশ্য অথবা ঘটনা বলতে হচ্ছে মানে এখানে বলতেছে দৃশ্য বা ঘটনা, মানে এখানে দৃশ্য ঘটনাকে সিমিলার হিসেবে ধরা হচ্ছে। তো সেখানকার এমন 3টি দৃশ্য বা ঘটনা যা তোমার চিরদিন মনে থাকবে। এখন 3টা ঘটনা বা দৃশ্য বের করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আমরা গাছ লাগাতে বনাঞ্চলে গিয়েছি। ঠিক আছে, তাহলে ওইখানে আমাদের কি কি হইতে পারে, কি কি আমরা করতে পারি, যেটা আমাদের হলো গিয়ে চিরদিন মনে থাকার মতো, যেটা হয়তো বা আমি আগে কখনো করি নাই, কিংবা আমার লাইফে এটা ফার্স্ট টাইম, অথবা আমি এভাবে কখনো ভাবি নাই। তৌসিফ সব পারে, তৌসিফ ভাইয়ের বলা লাগবে না, শুনেন, শুনলেও কাজে দিবেন। আচ্ছা, আমাদের কিন্তু এই মিটিং এর টাইম কম, সেহেতু আমি দ্রুত এগুলো লিখতেছি। দেখো, আমি আমার গুলো লিখতেছি, তোমরা অল্টারনেটিভ লিখতে পারবা। এমন হতে পারে যে এত ঘন জঙ্গল, ঘন মানে হচ্ছে গভীর, জঙ্গল মানে বন, জঙ্গল আগে দেখিনি। হতেই পারে, আমরা ঢাকা শহরে থাকি, আমরা এত বন জঙ্গল তো আসলে ঢাকা শহরে নাই। তাহলে এটা হতে পারে এমন একটা দৃশ্য যে এতগুলো গাছ একসাথে, একটা গভীর বন, সূর্যের আলো পৌঁছাতেছে না, এরকম একটা জায়গায় আমি এত ঘন জঙ্গল আমি আগে কখনো দেখি নাই। বিভিন্ন রকম পশু পাখি দেখা, পশু পাখিও আমরা দেখি নাই আসলে। আমরা চিড়িয়াখানায় কয়টা প্রাণী আছে, ঠিক আছে, তো অনেক পাখি, অনেক পশু, এগুলো আমরা আসলে দেখি নাই। এখন সিলেটে গিয়ে আমরা বাঘ দেখবো না, প্লিজ, বাঘ দেখার দরকার নাই। বাঘ বাদে অনেক প্রাণী আছে, আমরা সেই প্রাণীগুলো দেখলাম। এবং সবাই মিলে একটু ওইখানে যেহেতু গেছি, গাছ নিশ্চয় লাগিয়েছি একটা গ্রুপ, অবশ্যই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগছে। তো সবাই মিলে রান্না করে খেয়েছি। বনভোজনের একটা পার্ট আমরা ঢুকে দিচ্ছি, সবাই মিলে বনে রান্না করে খাওয়া। এটা আমার একটা এক্সপিরিয়েন্স কিংবা ঘটনা। দেখো, এই দুইটা দৃশ্য হয়ে যাচ্ছে, একটা ঘটনা হয়ে যাচ্ছে। তুমি বলতেই পারো যে স্যার গাছ লাগালাম অনেকগুলো, সেগুলো তো একটা ঘটনা। সেটা আমরা লিখবো পরের প্যারাতে, কারণ আমাদের পরের প্যারাতে দেখো এমন 3টি কাজ যা তুমি জীবনে প্রথমবারের মতো সেখানে করেছো। অলরেডি বলেই দিছে প্রথমবারের মতো করেছো। তাইলে তোমাদের মাথায় মাথায় ঘুরতে পারে যে কোন দৃশ্য কিংবা ঘটনা, ওই ঘটনা যে এই একটা ঘটনা যে আমি গাছ লাগিয়েছি অনেকগুলো। এখন বলতেই পারো যে স্যার বনের জায়গায় গাছ কেন লাগাবো, হতে পারে বনের একটা জায়গা, একটা লোকেশন, এখানে বলছে বনাঞ্চল মানে বনের মতো এলাকা, মানে পুরোপুরি বনই না, এলাকা কিন্তু অনেক গাছপালা আছে। ওখানে হতে পারে অনেক গাছ কেটে ফেলা হয়েছে, তুমি সেখানে গেছো বৃক্ষরোপণের জন্য, যে যাতে গাছ আরো বাড়িয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো এখন আমরা 3টা ঘটনার কাজ লিখবো, যে 3টা কাজ আমি লাইফে ফার্স্ট টাইম করছি। আগের 3টা দৃশ্য ঘটনা বললাম, যেগুলো খুব ইন জেনারেল, ওখানে বৃক্ষরোপণে গিয়ে আমি এমনি দেখেছি, করেছি, মানে দেখেছি, খেয়েছি, ওগুলো ঠিক এক্সাক্ট কাজের সাথে না। এই প্যারাটা আসলে হচ্ছে, এই 3rd নম্বর পয়েন্টটাই হচ্ছে হলো গিয়ে এই প্রশ্নের প্যারা। তার মানে এই জায়গাটাকে একটু এলাবোরেট করতে হবে, মানে একটু
ডিটেইলে লিখতে হবে, জাস্ট পয়েন্ট লিখে দিয়ে গেলে হবে না, এখানে একটু এক্সপ্লেইনটা একটু বেশি থাকা লাগবে। তো সবাই মিলে রান্না করলাম। এরপরে আমরা কি কাজ করলাম, মাটি খুঁড়লাম। অবশ্যই গাছ লাগাতে গেলে মাটি খুঁড়তে হয়। তো এই মাটি খোঁড়া এই শব্দটা না শুনতে ভালো লাগে না, সেটাকে বাংলায় একটু সুন্দর করে বলে মাটি খনন। খনন, খনন মানে হচ্ছে খোঁড়া। তো মাটি খনন করা, এটা হতে পারে আমার লাইফের প্রথম কাজ। প্রথমবারের মতো আমি এরকম জায়গায় যে মাটি খুঁড়লাম, আসলে অনেকে তো আমরা মাটি খুঁড়ি নাই। তো মাটি খনন করাটা করলাম। প্রথমবার গাছ লাগালাম। অবশ্যই অনেকেরই হতে পারে, আমি নিজেই গাছ লাগাইছি বলে মনে হচ্ছে না। আমি এই আমার বারান্দায় মাঝে মধ্যে গাছ দু একটা কিনে এনে লাগাই, কিন্তু সেটা তো লাগানো না আসলে সেইভাবে। তো গাছ লাগানো যেটা একদম রিয়েল, মনে পড়তেছে না যে আমি তখন লাগিয়েছি কিনা। তো তাহলে হতে পারে এটা প্রথমবার গাছ লাগানো। বন জঙ্গল পরিষ্কার করা, অবশ্যই যেখানে গাছ লাগাতে যাচ্ছি সেখানে নোংরা থাকতে পারে, ময়লা থাকতে পারে, সেগুলোকে আমাকে পরিষ্কার করা লেগেছে। তো পরিষ্কার করে, এটাও আমার জীবনে ফার্স্ট টাইম যে আমি কোনো বনে গিয়ে বন পরিষ্কার করতেছি। তো এই কাজগুলো আমার প্রথম করা। এই কাজগুলোর একটু বর্ণনা থাকা লাগবে। আমি যে সেকেন্ড কিংবা থার্ড প্যারাতে যে আমি লিখতেছি ওই জায়গাটাকে আমি একটু এলাবোরেট করে দিই যে এক্স্যাক্টলি আমি কি কি করেছিলাম এই 3টা দিনে, আমরা কিভাবে করেছিলাম। আমি কিন্তু সেগুলো লিখিনি, আমি জাস্ট পয়েন্ট করে লিখেছি। তো এখানে তোমার বর্ণনার জায়গা, যে তুমি বর্ণনাটা এখানে একটু ডেভেলপ করবা, যে তুমি মাটি একদিন তোমরা একটা বড় 1 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার জায়গায় মাটি খননের কাজ করলা, যে ঠিক কোন কোন জায়গাতে গাছগুলো লাগানো হবে, কত দূরত্বে, সেটা মাপলা, মেপে সেই অনুযায়ী গাছগুলো লাগানোর জন্য খনন করলাম। তারপর চারা গাছগুলো আনলাম, এনে যখন গাছটা লাগালে, এই গাছ লাগানোটাও তোমার জীবনের প্রথম একটা অভিজ্ঞতা। তুমি গাছটা লাগালে এবং মাটি দিয়ে চাপা দিয়ে সুন্দর করে এটা ফিনিশিং করলে, এবং গাছটার চারপাশের যে জায়গাগুলো আছে, রাস্তা কিংবা বনের যে জায়গা তুমি লাগিয়েছো সেই জায়গাটা পরিষ্কার করলে তোমরা, যেটা তোমার একটা প্রথম অভিজ্ঞতা। মানে ওভাবে এই 3টা কাজকে তুমি স্পেসিফিক করে বারবার এটা বুঝিয়ে দিবা যে এটা তোমার প্রথম কাজ। তাইলে তোমার ওই থার্ড বুলেট পয়েন্টটা কমপ্লিট হবে। এবং আমি যা লিখলাম এটাই লিখতে হবে তা না, কিন্তু তুমি অন্য কোনো পয়েন্টও খুঁজে বের করতে পারো, সেটা বৃক্ষরোপণের সাথে রিলেটেড হতে হবে। এবং লাস্টের প্রশ্ন যেটা হচ্ছে, তোমার মতে যে 3টি কারণে এই ধরনের কাজে অংশগ্রহণ করা উচিত। অংশগ্রহণ মানে কি? পার্টিসিপেট করা। পার্টিসিপেট করা, হ্যাঁ, তোমার মতে, একেবারে তোমার মতে। তুমি তোমার ভাইকে চিঠি লিখতেছো, তুমি মনে করো যে এটা করলে আসলে কি হয়। এই ধরনের যে স্বেচ্ছাসেবক কাজ, এই যে ভলেন্টিয়ারের কাজে ইনভলভ হলে আমরা আসলে কিভাবে লাভবান হতে পারি। এটা কিন্তু হতে পারে একদম তোমার নিজের পার্সপেক্টিভ থেকে, একদম দেশকে সুন্দর করে ফেলার দরকার নাই, ওটাও বলতে পারো। কিন্তু তুমি একেবারে নিজের পার্সপেক্টিভ থেকে নিজের লজিকেও 3টা পয়েন্ট বলতে পারো। আমি যে 3টা পয়েন্ট বলেছি সেই 3টা পয়েন্ট হচ্ছে হলো গিয়ে, পরিবেশ রক্ষায় আমরা ভূমিকা রাখতে পারি, পরিবেশটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে আমরা একটা ভূমিকা রাখতে পারি, পরিবেশ রক্ষায় ভূমিকা। তারপর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানা, আমরা পরিবেশ রক্ষাও করতেছি, আবার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে পারতেছি। এবং নিজের দক্ষতা অর্জন। আচ্ছা, দক্ষতা মানে কি? কেউ কি জানি দক্ষতা মানে কি? স্কিলস। হ্যাঁ, স্কিলস। তো তাইলে এক্সপেরিয়েন্সড। না, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, আর স্কিল মানে হচ্ছে দক্ষতা, মানে একটা কাজ করতে পারার অ্যাবিলিটি। ঠিক আছে। এক্সপিরিয়েন্স অবশ্যই একটা এক ধরনের স্কিল, কিন্তু স্কিল বলতে এখানে বোঝাচ্ছে, দক্ষতা বলতে বোঝায় যেটা করতে পারা। যে ধরো তুমি এই গাছ লাগানো, যে এই যে গাছ লাগাতে গেলে এখানে তুমি এই যে গাছ লাগানো, মাটি খোঁড়া, এগুলো যেমন শিখলা, আবার এই যে পুরো অর্গানাইজিংটা, সেই অর্গানাইজিং রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড কাজও তুমি শিখলা, মানে তোমার লাইফ একটা এক্সপিরিয়েন্স হলো, যেটা তোমার স্কিলকে ডেভেলপ করলো। তাহলে তোমার নিজের স্কিলও ডেভেলপ করতে পারে। তুমি এই যে আমি যে পরিবেশ রক্ষা, প্রকৃতি পরিবেশ সম্পর্কে জানা, মোটামুটি একই রকম হচ্ছে। এই একই রকমটাকে তুমি দূরে সরিয়ে তুমি আরো স্পেসিফিক ভাবে দক্ষতা, অভিজ্ঞতা, এই কথাগুলোকে তুমি আনতে পারো। ঠিক আছে। তো এখানেও কিন্তু খুব বেশি বড় করে বলার দরকার নেই এই প্যারাটাকে, 3টা পয়েন্ট খুব স্পেসিফিক ভাবে লিখে দিতে হবে, কিন্তু মানে খুব বড় করারও দরকার নেই, বাট এই প্যারাটাকে বড় করার দরকার আছে। তো তাহলে আমি এই পয়েন্টগুলো তোমাদেরকে দিলাম, এখানে 12টা পয়েন্ট এখন কভার হলো। এই যে 12টা পয়েন্ট আমি বের করলাম, এইবার তুমি এই 12টা পয়েন্টকে বেস করে তোমার উত্তরটা লিখবে। কারণ পরীক্ষার সময় যখন তুমি এটা করবে, দেখো আমরা তো অনেকক্ষণ কথা বলে 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 একদম পুরো একটা ক্লাসই আমরা এইটুকু পয়েন্ট বের করলাম।
তুমি যখন একা নিজে বসে পরীক্ষা দিবে তখন এত সময় কিন্তু লাগবে না। তখন তুমি পয়েন্ট অনুযায়ী ভেবে ভেবে যখন পয়েন্ট গুলোকে খুব ছোট করে, দরকার হলে ইংলিশে, কোনো অসুবিধা নেই, ছোট ছোট করে ইংলিশে করে যদি একটা সাইটে লিখে নাও, তোমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। ওই 10টা মিনিট কোনো লস না, কারণ তোমার 10 মিনিটের উত্তরটা রেডি হয়ে গেছে, তোমার মাথা জানে কতটুকুর মধ্যে থাকতে হবে। বাইরের আদার টপিক গুলো তোমার মাথা থেকে ডিলিট হয়ে গেছে, খালি এইটুকুই আছে। তাহলে এইটুকু তুমি 10 মিনিট ধরে রেডি করলা। এবার তুমি 30 মিনিট ধরে লেখো, 35 মিনিট ধরে লেখো। পেপার ওয়ানে তো আমাদের টাইম ম্যানেজমেন্টের ইস্যু নাই। তো তুমি ওই পয়েন্টটাকে মাথায় রেখে যখন তুমি লিখতে নিলা এবং পয়েন্ট গুলো তুমি কভার করতেছো কিনা এটা যখন তুমি ফাইন্ড আউট করতেছো, তখন কিন্তু তোমার লেখাটা অনেক সুন্দর হচ্ছে। এই পয়েন্ট গুলো, এই যে তুমি যে বাসে করে গেছিলে কিংবা, সরি, বাসে করে গেলা কিংবা 3-4 ঘন্টা লাগলো কিংবা 3 দিন লাগলো, এই কথাটা যদি তুমি এগুলো বলে ফেলার পরে লেখো তাহলে কেমন হয় ব্যাপারটা, দেখো তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর হয় না। তো তোমার এই প্রথম প্যারাতেই কি এই কয়টা পয়েন্ট কভার করছো কিনা সেটা তোমার মাথায় রাখাটা জরুরি। মাথায় তুমি তখনই রাখতে পারবা যখন তুমি হচ্ছে খাতায় লিখছো, লিখে তোমার সামনে চোখের সামনে লেখাটা আছে তখন। তো এই কারণে এইভাবে চিঠিটা লেখা, দেখো চিঠি হিসেবে এটা একটা ভালো চিঠি ছিল, সুন্দর চিঠি ছিল, কিন্তু আমার শিক্ষার্থীরা লিখতে পারে নাই, আগের ব্যাচের ওরা অনেকেই লিখতে পারে নাই। এটার কারণটা হচ্ছে বোঝা নাই। তাহলে আমরা যদি এটা একটু দেখি, এটা আমি আলোচনা করব না, এই জাস্ট একটু বলে দিই। দেখো, তরুণ সমাজের উপর ভিডিও গেমের প্রভাব বিষয়ে একটি ভাষণ দিতে বলেছে, একদম র্যান্ডমলি, স্কুল না কোথায় এটা নিয়ে কিন্তু কথা বলা হয় না। বলছে যে তরুণ সমাজের উপর ভিডিও গেমের এফেক্টটা কি রকম, তিনটি ইতিবাচক মানে পজিটিভ, সম্ভাব্য ক্ষতিকর মানে নেগেটিভ, ভিডিও গেমের প্রতি আকৃষ্ট হওয়ার তিনটি কারণ, কেন মানুষের ভিডিও গেম খুব ভালো লাগে সেই তিনটা কারণ, আর ভিডিও গেম সম্পর্কে তোমার তিনটি ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত, তোমার নিজের এক্সপিরিয়েন্স ভিডিও গেম খেলার ক্ষেত্রে কিংবা এটা নিয়ে, অথবা তুমি এটা নিয়ে কি মনে করো, একটা মতামত। এটার উপর তোমাকে ভাষণ দিতে হবে। আমি একটু আমাদের পরের লেসনটাতে ভাষণের প্যাটার্নটা একটু বলে দিচ্ছি, নর্মাল প্যাটার্নটা বলে দিচ্ছি, যদিও লাগবে না তবু বলে দিচ্ছি। আর রচনা নিয়ে ডিসকাশন করব। তো আমরা ঠিক 10 মিনিট পরে জয়েন করি, ঠিক আছে? ওকে। স্যার। আমরা ওকে 10 স্যার। স্যার